ব্রিগেডিয়ার সাহেব কি ইকবাল করিম ভূঁইয়ার সম্বন্ধে কিছু বলছে? আমি শুনতে পাই নাই, বলছি কিনা কিছু না, উনি নাকি কিছু বলে নাই। তার মানে ওই প্রশ্নটা উনি উত্তর দেন নাই আর কি। এটা আমি প্রথম তাহলে ইকবাল করিম ভূঁইয়াকে নিয়ে যাতে জানার দরকার। ইকবাল করিম ভূঁইয়া যে শেখ হাসিনা একটু যে জোরে কয়টা বলতে সেনা, হবে, আপনার কথাও আস্তে হ্যাঁ, শোনা যাচ্ছে। ইকবাল করিম ভূঁইয়া যে কয়টা হাসিনা যে কজনকে সেনাপ্রধান বানাইছে প্রপার ওয়ে কোনোটাকে টপ 10-এর মধ্যে থেকে করে নাই বেসের, এবং সবগুলিকে তার ধামাধরা লোকজনকে বানাইছে। ইকবাল করিম ওয়ান অফ দ্যাম। ইকবাল করিমের প্রথম যে উনি সেনাপ্রধান হয়েছে কয়েকজনকে ডিঙাইওয়ানাকে সেনাপ্রধান করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল যখন সে ভারপ্রাপ্ত সেনাপ্রধান ছিল, খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙলো, তখন এখানে এই যে আমাদের ব্রিগেডিয়ার সাহেবরা যে পলিটিশিয়ান করছে ওনার সাথে আমি অনেকটা একমত, কিন্তু আর্মিরা যা যা করছে আমি দুই একটা কথা বলতে চাই। সেখানে হলো যে ইকবাল করিম ভূঁইয়া তখন ভারপ্রাপ্ত সেনাপ্রধান, ওনার বাড়িটা যখন ভাঙছে ফেলো ফিলিংস, উনি তো কয়েকজন জেনারেলকে নিয়ে হাসিনার কাছে যাইতে পারতো যে এটা রিফ্যাকশন হবে, সিপাহীদের মধ্যে বিরূপ পদ হবে। এই যে আমাদের এখন ব্রিগেডিয়ার সাহেবেরা কোথায় কি কোনো প্রমাণ আছে যে ওনারা ওইটার অন্যায়ের প্রতিবাদ করছে? করেন নাই। তারপরে এখানে ইকবাল করিম ভূঁইয়া ইয়ে করছে, ওনাকে একটা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, বিদ্যুৎ প্ল্যান দেওয়া হয়েছে। তাহলে হাসিনার কতটুকু ক্ষয়ের খাওয়াইলে ওনাকে এটা দেয়া হয়? সেনাপ্রধান তো করছেই, এটা জাতি জানার দরকার। এক। দুই নম্বর হলো উনি, আমি প্রধানমন্ত্রীর অফিসে গেছি, দেখি যে উনি প্রধানমন্ত্রীর রুম থেকে বাইর হচ্ছে। তো ওখানে আমার বন্ধু ছিল এনআই খান, হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীর PS1। আমি তার লোক একটু দেখা করতে, সে প্রতিদিন প্রায় বলে আমি গেছি একটা চা খাতে, দেখি যে প্রধানমন্ত্রীর রুম থেকে উনি বাইর হচ্ছে। তা আমি বললাম এই বেটা এখানে কেন আসছে? তো উনি বললো আপনি বসেন। ওনার পিএসের বললো আমাকে চা খায় সঙ্গ দিতে, উনি প্রধানমন্ত্রী তারা ডাকছে। ডাকার বসে ঢুকলো, ঢুকার পর 15 মিনিট পরে সে ব্যাক করে আসলো। আসার পরে আমি কি বল, আমি বলি কি ওই ইকবাল করিম ভূঁইয়া কেন আসছে? তো তখন ওই কামালে একটু সুবিধা করতে পারছে না, কিছু ব্যর্থতা আছে, ওই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করবে এটা চিন্তা ভাবনা করছে। উনি তদবিরে আসছেন সেনাপ্রধান, ওইখানে ইকবাল করিম ভূঁইয়া ওখানে যেন তার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। তো উনি বাইরে আসার পরে আমি এনআই খান এখনও জীবিত আছে, যদি শুনে থাকে সে এটা আপনারা জিজ্ঞাসাও করতে পারেন। কিন্তু এনআই খান ওখানে বাইরে হওয়ার পরে প্রধানমন্ত্রী বললেন দেখেন মানুষের কোনো সুক্রিয়া নাই, শেখ হাসিনা বলছে সুক্রিয়া নাই, যে তারে আমি সেনাপ্রধান বানালাম, তারপরে তারে আমি বিদ্যুৎ দিলাম, বিদ্যুৎ কুইক রেন্টালের দিলাম, তারপরে আমি তাকে একটা ইউনিভার্সিটি দিলাম, এখন আসছে সে স্বরাষ্ট্রমন্ত্রী হইতে, এবং উনি বিরক্ত হয়েছে শেখ হাসিনা ওই সময়। আর এরপরে যখন ওটা না আসছে তখন ভাই একটা কথা, একটা মিনিট, রাখেন রাখেন আমি শেষ করি। এক মিনিট, একটা মিনিট আমি আপনাকে বলি ভাই, এই জায়গায় না এখানে আমাকে টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, একটা মিনিট, পরে বলেন, আমার বলা শেষ করে দিই। সেনাপ্রধান খুবই একজন যোগ্য ব্যক্তি ছিলেন। না না, আমি আপনাকে এই জায়গায়, তারপরে আপনি বলেন সেনাপ্রধান যে আইকেবি বাংলাদেশ সেনাবাহিনীর ইয়ার্ডস মানে মাপকাঠিতে হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার, ঠিক আছে? সুতরাং তার নিয়োগ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওনাকে বলতে দেন, আপনি বলেন, পরে আপনাকে তো জিজ্ঞেস করছিলাম। আপনি কিন্তু কোন সামহাউ আপনি ওনার প্রতি ইয়ে আছেন, কারণ আপনি পাশ কেটে গেছেন, ওয়ার্ডার ওর ব্যাপারে বলেন না। এখন আমার বলার সময় আপনি বলতেছেন, সরি আমাকে বলতে দেন। শুনেন, ওই সময় আপনি সময় তো বলতে, আপনি ইকবাল করিম সময় বলেন না নাকি? জিয়া ভাই, ওনাকে বলতে দেন, আপনি আবার বলেন পরে। আমার কথা শুনেন, আমি সেটা বলি। এবং সে যখন এই আন্দোলন শুরু হয়েছে, তখন যেহেতু সে না পাওয়ার বেদনা, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারেন নাই, তখন উনি ওনার ফেসবুকে জাতীয় পতাকাকে লাল করছে, সাদা করছে। অ্যাকচুয়ালি একটা এটা সবাই জানে জাতি, যে হাসিনা কাকে কাকে সেনাপ্রধান বানাইছে। তার মানে ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে যারা আজ্ঞাবহ হইতে পারবে, যেমন বলবেন স্যার এই ধরনের লোকেরা আনছে। আমি আর এই ব্যাপারে আমি আপনার লোকের বিতর্কে যেতে চাচ্ছি না, আসি অন্য কাজে। উনি এরপরে বিশ্বাস্ত হচ্ছেন। তারপরে ওনার আমলে এই যে লোকজনের ওভার ওয়েট হয়, ওনার আমলে যে খাওয়া টাওয়া দিয়া ব্যস্ত রাখছে ওনাদেরকে। এখানে আমাদের 3.5 লক্ষ আর্মির 3.5 লক্ষ অস্ত্র নাই, অ্যাকোমোডেশন নাই, ওনারা গাছ রঙাচ্ছে, ডিভাইডার করছে। আমি তো প্রত্যেকটা জিনিস তো আমি জানি। তো উনি কোন কিসের পরে উনি বিদ্যুৎ প্ল্যান্ট পাইছে, ইউনিভার্সিটি কি কারণে পাইছে? হাসিনার থেকে। হাসিনা যদি হাসিনাকে সার্ভ না করতো, আর উনি তো যখন বেগম জিয়ার বাড়ি ব্যাংকে যখন বিডিআরকে দেয়া করে, উনি তখন ভারপ্রাপ্ত সেনাপ্রধান, উনি কেন এটা নিয়ে 2জন জেনারেল হাসিনার কাছে যান নাই? উনি এখন বড় বড় কথা বলতেছেন। এই উত্তরটা আমি যে দেখতেছি আপনার কাছে, আমি যদি থাকে উত্তর বলেন আপনি। আমি প্রতিটা জেনারেলের হাড়ির খবর জানি। সুতরাং আমার ওইটা আমার নিজেরও অনেক লোক আছে যেগুলো এখনো যদি একটা ডিপ দাঁড়াবে, আমি নাম বলতে চাচ্ছি না, আমি এটা আগে। সুতরাং আমি প্রত্যেকটার হাড়ির খবর জানি কি কারণ হয়েছে, এবং ওভারওয়েট করছে। পৃথিবীর কোথাও আর্মির ওভারওয়েট হলে 40 কেজি নিয়ে বর্ডারে যাইতে পারবে না তাদের। এবং যে প্রতিদিন শীতকালীন মরা হয়, ইকবাল করিমের আমলে কোনো শীতকালীন মরা হয়েছে? অনভ্যাসে বিদ্যারাস
কেন আর্মির মহড়াটা বন্ধ করছে, কেন প্যারেড পিরিয়ড হয় না ইয়ারলি যে হয়। তাই ওগুলি সবগুলো বেশি বেশি খাওয়াইছে, 4টা করে ডিম খাওয়াইছে, দুধ মিল্ক বিটার দুধ আনিয়ে উনি খাওয়াইছে, এগুলি করছে, করে করে ওভারওয়েট করছে, যারা 40 কেজি নিয়ে যাইতে পারবে না। আর্মি অফিসারদের এখন দেখেন অনেকগুলো বুড়ি মোটা দেখা যাচ্ছে পুলিশের মতো, এদের তো বুড়ি মোটা হওয়ার কথা না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো ওভারওয়েট হলে তার প্রমোশন হবে না, কারণ ফিজিক্যালি তার ফিটনেস থাকতে হবে। আচ্ছা আসে আর অন্যটা, আমি জামাতের আমির সাহেবরে বলতে চাই, ওনারা যে কমিটমেন্টগুলি করতেছে, ইভেনকি বিএনপিও করতেছে, যেখানে আমাদের আমরা ওই টানেলের ডিফল্টার, টানেলের এই যে মেনটেন্যান্সের পয়সা আসতেছে না, তাহলে ইনস্টলমেন্ট, ঋণের ইনস্টলমেন্ট শোধ করবে কিভাবে? তারপরে আমাদের স্যাটেলাইটের 25 বছর 15 বছর কইছে, 15 বছর প্রায় শেষ। তো ওইটা এখন যা চলে গেলে এই স্যাটেলাইটটা না হলে সবাই আমরা অন্ধকারে চলে যাব, টেলিভিশন মোবাইল টেলিফোন কিচ্ছু থাকবে না। ওখানে যে আমরা বলছি স্যাটেলাইট যখন 3000 কোটি টাকা দিয়ে ব্যয় করে হাসিনা আনলো, কোনো আন্তর্জাতিক কোনো টেন্ডার না করে ডাইকা দিয়ে দিল জয় ডাইকা দিয়া, তার থেকে যে তখনও কিন্তু 1700 থেকে 1800 কোটি টাকা দিয়া স্যাটেলাইট করা যায়। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে স্যাটেলাইট করা হয়েছে 3000 কোটি টাকা করা হয়েছে। তখনও আন্তর্জাতিক যত জায়গায় স্যাটেলাইট হচ্ছে, পাকিস্তান হয়েছে, ইন্ডিয়া হয়েছে, 1500 থেকে 1800 কোটি টাকার মধ্যে হইতো। এখানে বাড়তি টাকা নিয়ে ওনার অন্য ব্যাংকে ট্রান্সফার করছে। তারপরে সেটার একটা বলছে যে 15 বছর ওটার ওয়ারেন্টি শেষ প্রায়। কিন্তু এখানে যে আয়ের কথা বলছে যে প্রথম 2 বছরে, তখন আমাদেরকে জনগণকে বোকা বানানোর জন্য বলছে 2 বছরের মধ্যে এটার যে আয় হবে সেটা দিয়ে তার দায় শোধ করবে, কিন্তু আয় শোধ হচ্ছে না। চিটাগং টানেল করছে, টানেলের মেইনটেনেন্সের পয়সা আসতেছে না। তারপরে ওই যে পদ্মা ব্রিজ করছে, সেটারও একই অবস্থা, যার জন্য 20 টাকা চালের উপরে বেশি হচ্ছে, কারণ ওখান থেকে চাল ক্যারি করলে ওটা প্রিমিয়াম চাল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যেহেতু ওখানে ওই টোল দিতে যাইয়া। আমি এর আগে যখন আমি এই পদ্মা ব্রিজ করে, তখন আমি বলছি যে পদ্মা ব্রিজ করতে পারলে ভালো, গরিবের গোড়ার হওয়ার দরকার নাই, ঋণ নিয়ে এটা করার কোনো প্রয়োজন নাই। ঋণ নিয়ে ওখানে যা খরচ তার চেয়ে ডাবল খরচ করে ওদের টাকাগুলো পাচার হয়ে গেছে দেশ থেকে। তারপরে এখন আমাদের আদোয়ানি আম্বানিদের বিদ্যুতের বিল বাকি রয়েছে। এখন আমাদের যারা আসবে তারা বলবে এইগুলি টাকাগুলি কিভাবে শোধ করবে। এইটা ডিবেট করা উচিত ছিল। জামাত থাকতো, অন্য পার্টিও থাকতো, বিএনপিও থাকতো, তাহলে বলতো আপনারা যে কমিটমেন্ট করতেছেন, ফান্ডটা কোথার থেকে, সোর্সটা কোথার থেকে আসবে। খালি আমি কমিটমেন্ট করে মানুষের ধোকাবাজি না কইরা, আপনি তো অলরেডি বিদ্যুতের কাটা যাবে, যে কোনো সময় বিদ্যুৎ কেটে দিবে। আমদোয়ানি অলরেডি নোটিশ করছে সরকারকে যে আমার এত টাকা বাকি রয়ে গেছে বিদ্যুতের বিল। তাহলে এইগুলি মিট আপ করে আপনি ডেভেলপমেন্ট কোথার থেকে করবেন? 15 বছর কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না যাকে ফেরেস্তাকে আনলো, যদি তারা ইনস্টলমেন্ট ডিফল্টার না হইতে চায়। যে ঋণ নিয়ে নেওয়া হয়েছে, এটা ঋণের ইনস্টলমেন্ট করতে। তারপরে আসেন, আমরা মনে করছিলাম যে ইউনুস সাহেবের আন্তর্জাতিক একটা হোল্ড আছে, উনি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে স্বল্প সুদে ঋণ আনবে, তারপরে আমাদের এখানে ট্যাক্স ফ্রি করে দিবে। যেখানে ভারতের 30 ছিল, 30 থেকে তার 18 আসছে, আমাদের 20, অথচ আমাদের লোকের নাকি ভালো সম্পর্ক, তো আমাদের এখানে 20। তাহলে এই যে আমাদের এইগুলি গেছে, আমাদের খলিল সাহেব যে আসার পরে, তারপরে আসেন বাংলাদেশের লোকজন আমেরিকাতে এখন পাসপোর্ট করে ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরতে হচ্ছে, ধরে ফেলতেছে, তাদের সবগুলিকে অবদস্ত করে পাঠায়, হ্যান্ডকাপ পরায়া, ডান্ডা বেড়ি পাঠায় ফেরত পাঠাচ্ছে। তো তাইলে এই যে চতুর্দিকে যে এরকম অবস্থাগুলি আমাদের আসতেছে, আমরা এই গভর্নমেন্টের কাছে আশা করছি অন্তত সম্মানজনক অবস্থায় বাংলাদেশকে রাখবে। কিন্তু এখন যে অবস্থা গেছে, যারা আসবে এরা তো 6 মাসের মধ্যে আনপপুলার হয়ে যাবে। এরা এই যে এগুলি করবে, যদি আদোয়ানি যদি হঠাৎ অল অন সাডেন ইন্ডিয়ার লোকের সম্পর্কে আমাদের ভালো না, বিকল্প কোনো ব্যবস্থা নাই, তাহলে অল অন সাডেন এখানে ব্ল্যাক আউট হয়ে যাবে সারা দেশে। তো এই ব্যাপারে সবাইকে সতর্ক হইয়া, আমার মনে হয় ভোটাররা তাদের যারা কমিটমেন্ট করছে তাদের জিজ্ঞাসা করা উচিত, আপনারা যে অনেক কথা কমিটমেন্ট করছেন, আপনারা টাকাটা দিবেন কোত্থেকে, এটা আমাদের একটু দেখাইলে ভালো হয়। ধন্যবাদ।